এবার ইনকাম ট্যাক্স। সারা বছর ধরে আমাদের তো কিছু না কিছু আয় হয়, এই আয় থেকে যে পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকারকে ট্যাক্স হিসাবে দিয়ে দিতে হয় সেটাকেই বলে ইনকাম ট্যাক্স। ব্যাপারটা শুনতে খুব সহজ মনে হলেও ভিতরের সিস্টেমটা খুবই জটিল। খুঁটিনাটি প্রচুর বিষয় এই ইনকাম ট্যাক্স সম্পর্কে রয়েছে যেগুলো আমরা জানি না বা বুঝি না। যেমন ট্যাক্সের স্ল্যাব কি, ট্যাক্স রেজিম কাকে বলে, ট্যাক্স ডিডাকশন, ট্যাক্স এক্সেমশন, ট্যাক্স রিবেট, এইগুলোই বা কি, আয়ের ওপর ট্যাক্সের ক্যালকুলেশন কিভাবে হয়, ট্যাক্সেবল ইনকাম বা অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম এইগুলো কি, সেস কি, সারচার্জ কি, টিডিএস কি, ইনকাম ট্যাক্স রিটার্ন বলতে কি বোঝায়, এবং এইরকম আরো অনেক কিছু। তো ইনকাম ট্যাক্স রিলেটেড খুঁটিনাটি সমস্ত বিষয় আজকের এই ক্লাসে বুঝিয়ে দেবো। প্রথমেই বলি ট্যাক্সের ক্যালকুলেশন কিভাবে হয়, এটা থেকেই মোটামুটি সমস্ত বিষয় কভার হয়ে যাবে। ধরলাম বিভিন্ন দিক থেকে সারা বছর ধরে আমার ইনকাম হয়েছে 9 লাখ টাকা। এবার সরকার এই 9 লাখ টাকার উপর ট্যাক্স নেওয়ার জন্য একটা রেঞ্জ বেঁধে দেয়। যেমন বললো যে 0 থেকে 3 লাখ, 3 থেকে 7 লাখ, 7 থেকে 10 লাখ, 10 থেকে 12 লাখ, 12 থেকে 15 লাখ, তারপরে যা খুশি। এই রেঞ্জটা বলে দিয়ে সরকার বলে দেবে যে 0 থেকে 3 লাখ পর্যন্ত যে ইনকাম তার ওপর 0% ট্যাক্স, 3 থেকে 7 লাখ পর্যন্ত 5% ট্যাক্স, 7 থেকে 10 লাখ পর্যন্ত 10% ট্যাক্স, 10 থেকে 12 লাখ পর্যন্ত 15%, 12 থেকে 15 লাখ পর্যন্ত 20%, 15-র পরে যাই হবে না কেন সেটা 25%। এইরকম কিছু পার্সেন্টেজ আমাদের বলে দেয়, এটাকেই বলে ট্যাক্স স্ল্যাব। এই যে 0 থেকে 3 লাখ এইটা হচ্ছে একটা ট্যাক্স স্ল্যাব, 3 থেকে 7 লাখ এটা একটা ট্যাক্স স্ল্যাব, 7 থেকে 10 লাখ এইটা একটা ট্যাক্স স্ল্যাব। এই 7 থেকে 10 লাখ পর্যন্ত 10% ট্যাক্স, এর মানে বোঝায় যে 7 থেকে 10% এর ট্যাক্স স্ল্যাব হচ্ছে 10%। তো ইনকামকে এই যে আলাদা আলাদা ভাবে ভেঙে দেওয়া এটাকে কি বলে, ট্যাক্স স্ল্যাব। এবার আমার এই 9 লাখের উপরে ট্যাক্স ক্যালকুলেট করার জন্য এই স্ল্যাবের হিসাবে ভেঙে দিতে হবে। স্ল্যাবে বসানোর জন্য আমি এখানে একটা সহজ ক্যালকুলেশন করার জন্য 0 থেকে 3 পর্যন্ত 3 লাখ হয়, 3 থেকে 7 লাখ পর্যন্ত 4 লাখ হয়, 7 থেকে 10 লাখ পর্যন্ত 3 লাখ, 10 থেকে 12 লাখ পর্যন্ত 2 লাখ, 12 থেকে 15 পর্যন্ত 3 লাখ, আর তারপরে যা খুশি। এবার এই আমার এই 9 লাখকে এইভাবে ভাঙবো। প্রথম 3 লাখকে আমি এখানে লিখলাম, তারপরে আরো কত থাকে 6 লাখ, পরের স্ল্যাবে ম্যাক্সিমাম 4 লাখ বসতে পারে, ফলে এখানে আমি 4 লাখ বসিয়ে দিলাম। 3 লাখ 4 লাখ এইভাবে দুটো স্ল্যাবে ভেঙে দিলাম। আরো তাহলে পড়ে থাকলো কত, 9 এর ভেতর 3 আর 4 7, 7 চলে গেলে পড়ে থাকে 2, পরের স্ল্যাবে ম্যাক্সিমাম 3 লাখ বসতে পারে, তো সেখানে আমি 2 লাখ বসালাম। আমার এই 9 লাখটা এই 3টে স্ল্যাবে ভাগ হয়ে যাবে। এবার এই 3টে স্ল্যাবে আলাদা আলাদা ট্যাক্স। প্রথম 3 লাখের জন্য 0%, তো সেই হিসাবে ট্যাক্সের পরিমাণ আসবে 0। পরের স্ল্যাবে 4 লাখ রয়েছে, এই 4 লাখের জন্য 5% ট্যাক্স। 4 লাখের 5% কত হয়, 4 লাখের 5% হয় 20,000 টাকা। আর পরের যে 2 লাখ টাকা রয়েছে, এই 2 লাখ টাকা এই স্ল্যাবে রয়েছে, এই স্ল্যাবের পার্সেন্টেজ হচ্ছে 10%, ফলে 2 লাখের 10% ট্যাক্স কত হয়, 2 লাখের 10% হচ্ছে 20,000 টাকা। এবার এই তিনটাকে যোগ করে দিলে টোটাল কত হয়, টোটাল হয়ে যায় 40,000 টাকা। তো আমার যে ট্যাক্সের পরিমাণ 9 লাখের ওপর আমাকে 40,000 টাকা ট্যাক্স দিতে হবে। এইটা হচ্ছে ট্যাক্সের ক্যালকুলেশন। আমি বোঝার সুবিধার জন্য আরেকটা ক্যালকুলেশন করি। ধরলাম আমার ইনকাম হলো 17 লাখ টাকা, তাহলে এর ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য এটাকে এই স্ল্যাবে ভেঙে নেব। প্রথমে 3 লাখ, তাহলে 17 থেকে 3 চলে গেলে পড়ে থাকে কত, 14 লাখ। এই 14 লাখের ভেতর পরের স্ল্যাবে বসতে পারে ম্যাক্সিমাম 4 লাখ, তাহলে আমি 4 লাখ বসালাম। তাহলে 14 থেকে আরো 4 চলে গেল, পড়ে থাকলো কত, 10 লাখ। এই 10 লাখের ভেতর পরের স্ল্যাবে বসবে 3 লাখ, তাহলে 3 লাখ বসালাম। তাহলে 10-এর থেকে 3 চলে গেল, আরো থাকলো কত, 7 লাখ। এই 7-এর ভেতর পরের স্ল্যাবে বসতে পারে ম্যাক্সিমাম 2 লাখ, 2 লাখ বসালাম। তাহলে 7-এর থেকে 2 চলে গেল, পড়ে থাকলো কত, আরো 5 লাখ। এই 5 লাখের ভেতর পরের স্ল্যাবে বসতে পারে 3 লাখ, তাহলে 3 লাখ বসালাম। তাহলে 5-এর থেকে আরো 3 চলে গেল, পরে থাকলো কত, 2 লাখ। এই 2 লাখ লাস্টের এই স্ল্যাবে বসে যাবে। তাহলে 17 লাখ এইভাবে ভেঙে দিতে হবে। এবার এটা যোগ করলে দেখবো 17ই আসছে। 3 আর 4 7 আর 3 10 আর 2 12 আর 3 15 আর 2 17। এবার এই যে স্ল্যাবে ভেঙে দিলাম, এই স্ল্যাবের এবার পার্সেন্টেজ হিসাবে আমি ক্যালকুলেট করব। 3 লাখের 0%-এ কত হয়, 0 টাকা। 4 লাখের 5% হিসাবে 20,000 টাকা। 3 লাখের 10% হিসাবে 30,000 টাকা। 2 লাখের 15% হিসাবে 30,000 টাকা। 3 লাখের আবার 20% হিসাবে 60,000 টাকা। আর 2 লাখের 25% হিসাবে 50,000 টাকা। এই বিভিন্ন স্ল্যাবের হিসাবে আমার বিভিন্ন রকম ট্যাক্স এলো। এবার এই সবগুলোকে যোগ করে দিতে হবে। যোগ করলে কত আসে, 6 আর 5 11 আর 3 14, 15 16 17 18 19, তাহলে 1,90,000 টাকা। আমার এই 17 লাখ ইনকামে 1,90,000 টাকা ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্সের ক্যালকুলেশন এইভাবে হয়। এবার বোঝানোর জন্য আমি নিচের এটা মুছে দিলাম। আমার টোটাল ইনকাম হচ্ছিল কত, 9 লাখ। বিভিন্ন দিক থেকে আমার ইনকাম হচ্ছিল 9 লাখ। আমি এই 9 লাখের ওপর এই ক্যালকুলেশনটা করেছি। এবার সরকার আমার সুবিধার জন্য এই ইনকামের উপর কিছু কিছু ছাড় দেয়। এই ছাড়গুলোকে বলা হয় ট্যাক্স ডিডাকশন।
তার ভেতর প্রথমেই আসে স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন বলতে আমাদের ইনকাম যাই হোক না কেন, সরকার বলে যে সেই ইনকাম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ তুমি এমনি বাদ দিয়ে দাও। সরকার হয়তো বললো 50,000 টাকা, 9 লাখের ভেতর 50K সরকার স্ট্যান্ডার্ড ডিডাকশন দিল, মানে এই 50,000 টাকা সবার জন্য চার, সবাই তার ইনকাম থেকে 50,000 টাকা বাদ দিয়ে দিতে পারে। এরপরেও আরো বিভিন্ন রকম ছাড় থাকে, যেমন সরকার বলে যে আমি যদি আমার ইনকাম থেকে পিএফ মানে প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করি, আমার যদি এলআইসির প্রিমিয়াম দিতে হয়, আমার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে, এইরকম বিভিন্ন জায়গায় যদি আমার খরচ হয়, তাহলে সেই খরচটাকে আমি এই ইনকাম থেকে বাদ দিয়ে দিতে পারি। তো ধরলাম যে এই 9 লাখের ভেতর আমার এইরকম কিছু খরচ হচ্ছে যার পরিমাণ হলো 1 লাখ টাকা। সরকার যে যে জিনিসে খরচের ছাড় দেয় সেইগুলো মিলিয়ে আমার টোটাল হয়তো 1 লাখ টাকা খরচ হচ্ছে সারা বছরে। তো আমার এই 9 লাখের ইনকাম থেকে সরকারের এই 50,000 টাকা ছাড় আর আমার খরচের এই 1 লাখ টাকা ছাড়, এই দুটো বাদ দিলে টোটাল পড়ে থাকে কত? 7.5 লাখ। এইটাকে বলে স্ট্যান্ডার্ড ডিডাকশন আর এইটাকে বলে আদার ডিডাকশন। আমার ইনকাম থেকে এই ডিডাকশন বাদ দিলে যে অ্যামাউন্টটা পড়ে থাকে এটাকে বলে ট্যাক্সেবল ইনকাম। আমার টোটাল ইনকাম থেকে সমস্ত ডিডাকশন বাদ দিয়ে দিলে যে অ্যামাউন্টটা পড়ে থাকে সেটাকে বলা হয় ট্যাক্সেবল ইনকাম। আমাকে যে ট্যাক্স দিতে হয় সেটা এই ট্যাক্সেবল ইনকামের উপরে দিতে হয়। এবার যদি আমি আমার ট্যাক্সের হিসাবটা করি সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে এখন এই 7.5কে আমি এই স্ল্যাবে ভেঙে দেবো। তাহলে প্রথমে আসবে 3 লাখ, তারপরে 4 লাখ, তাহলে 3 আর 4 7 হয়ে গেল, পড়ে থাকলো 50,000, তাহলে 50K। আমার এই 7.5 লাখকে আমি এই 3টে স্ল্যাবে ভেঙে দিলাম। এবার এই 3টে স্ল্যাবের রেট অনুযায়ী এই 3 লাখে 0%, তো সেই হিসাবে ট্যাক্স চলে আসবে 0 টাকা। 4 লাখে 5%, তাহলে ট্যাক্স চলে আসবে 20,000 টাকা। আর 50,000-এ 10%, তো 50,000-এ 10% হচ্ছে 5,000 টাকা। তাহলে আমার টোটাল ট্যাক্স কত এলো? টোটাল ট্যাক্স এলো 0, 20 আর 5, তাহলে 25,000 টাকা। তাহলে এই ট্যাক্সেবল ইনকামের উপরে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে কত? 25,000 টাকা। এই ডিডাকশন না থাকলে আমার টোটাল ইনকামের উপর ট্যাক্স দিতে হচ্ছে 40,000। ডিডাকশন গুলোকে বাদ দিয়ে দিলে ট্যাক্সেবল ইনকাম যা আসছে তার উপর ট্যাক্স 25,000। এবার এই যে আমি ডিডাকশন গুলো বাদ দিয়ে দিচ্ছি, এই ডিডাকশন বাদ দিয়ে দেওয়াকে বলে ডিডাকশন ক্লেম করা। আমার টোটাল ইনকাম, এই টোটাল ইনকামকে বলে গ্রস ইনকাম। গ্রস ইনকাম থেকে যদি আমি ডিডাকশন ক্লেম করি সেক্ষেত্রে আমি ট্যাক্সেবল ইনকাম পাই। আর এই ট্যাক্সেবল ইনকামটাকে এইরকম স্ল্যাবে ভেঙে দিতে হয়, স্ল্যাবে ভেঙে আলাদা আলাদা পার্সেন্টেজ অনুযায়ী টোটাল ট্যাক্স ক্যালকুলেট হয়। তাহলে এইটা হচ্ছে ট্যাক্সের পরিমাণ। এইবার এইখানে আরো একটা টার্ম আসে, ট্যাক্স এক্সেমশন। সরকার বলে যে এমন কিছু ইনকাম আছে যেটা আমাদের এই গ্রস ইনকামেও দেখানোর দরকার নেই। যেমন আমি হয়তো ন্যাশনাল কোনো অ্যাওয়ার্ড পেলাম আর ওই অ্যাওয়ার্ডের সাথে সাথে কিছু অ্যামাউন্ট পেলাম। আমার হয়তো কোথাও একটা জমি ছিল, সরকার রাস্তা তৈরির জন্য আমার ওই জমিটা নিয়ে নিল, সেক্ষেত্রে সরকার আমাকে একটা কম্পেনসেশন দেয়, মানে ক্ষতিপূরণ দেয়। তো ওই ক্ষতিপূরণের অ্যামাউন্ট সেটা আমার এই গ্রস ইনকামে ধরার দরকার পড়ে না। আমার কোনো রিলেটিভ আমাকে হয়তো কিছু একটা অ্যামাউন্ট গিফট হিসাবে দিল, তো ওই অ্যামাউন্টটাও এই গ্রস ইনকামে ধরা লাগে না। এবার ওই অ্যামাউন্ট গুলো এই ইনকামে ধরা লাগে না মানে এরকম না যে এখানে ধরবো না। বছরে আমার টোটাল ইনকাম আমি শো করব, তারপর ওই জায়গাগুলো থেকে যে যে ইনকাম হয়েছে সেগুলো মাইনাস করে দেবো। তো ধরলাম আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড, সরকার থেকে বিভিন্ন কম্পেনসেশন, রিলেটিভদের কাছ থেকে বিভিন্ন গিফট, এই সমস্ত কিছু দিয়ে 2 লাখ টাকার জিনিসপত্র পেলাম, মানে 2 লাখ টাকা পেলাম। আমার টোটাল ইনকাম হচ্ছিল 9 লাখ, আমি 2 লাখ টাকা পেয়েছি। এই 2 লাখ টাকাটা হলো এক্সেমশন অ্যামাউন্ট। গ্রস ইনকাম থেকে এই এক্সেমশন অ্যামাউন্ট এটাকে বাদ দিয়ে দিলে আমার গ্রস নেট ইনকাম এইটা আসে। তাহলে গ্রস নেট ইনকাম কত? 9 লাখ থেকে 2 লাখ বাদ দিয়ে দিলে 7 লাখ। এবার এই গ্রস নেট ইনকামের পরে আমার এই ডিডাকশন আমি ক্লেম করব। তাহলে ডিডাকশন কত ক্লেম করেছি? 1.5 লাখ। এইবার যে অ্যামাউন্টটা পড়ে থাকে 7 - 1.5, তাহলে 5.5 লাখ। এই অ্যামাউন্টটা হচ্ছে আমার ফাইনাল ট্যাক্সেবল ইনকাম। আমার গ্রস ইনকাম 9 লাখ, তার থেকে আমি 2 লাখ টাকা এক্সেমশন অ্যামাউন্ট এটাও ক্লেম করতে হয়। ক্লেম করার পর ডিডাকশন সেটাও ক্লেম করতে হয়। এক্সেমশন আর ডিডাকশন এই দুটো ক্লেম করার পর ফাইনাল যে অ্যামাউন্ট পড়ে থাকে সেটাকে বলে ট্যাক্সেবল অ্যামাউন্ট বা ট্যাক্সেবল ইনকাম। এই ট্যাক্সেবল ইনকামের উপরে আমার ট্যাক্সের ক্যালকুলেশন হয়। এবার যদি আমি ক্যালকুলেশন করি আমার কত টাকা ট্যাক্স আসবে, এই 5.5 লাখকে এই স্ল্যাবে ভেঙে নিতে হবে। তাহলে প্রথমে আসবে 3 লাখ, 5.5 থেকে 3 গেলে পড়ে থাকে কত? 2.5 লাখ। পরের স্ল্যাবে ম্যাক্সিমাম 4 লাখ বসতে পারে, তাহলে এখানে 2.5 লাখই বসে যাবে। এবার পার্সেন্টেজ হিসাবে করলে 3 লাখে 0% হয় 0 টাকা, আর 2.5 লাখের 5% হয় 12,500 টাকা। তাহলে টোটাল ট্যাক্স কত? টোটাল ট্যাক্স হলো 12,500 টাকা। এবার এই ট্যাক্সের উপরেও সরকার কখনো কখনো রিবেট দেয়। রিবেট মানে কি? ট্যাক্সের সমস্ত ক্যালকুলেশন করার পর
টোটাল যে ট্যাক্সের ভ্যালুটা আসে সরকার যদি চায় সেই অ্যামাউন্টটা মাফ করে দিতে পারে। সরকার হয়তো বলল এই বিভিন্ন ক্যালকুলেশন করে যার যা ইনকাম আছে ট্যাক্সের টোটাল ক্যালকুলেশন করে আলটিমেটলি ট্যাক্সের যে ভ্যালু আসবে তার থেকে 20,000 টাকা রিবেট দিয়ে দেবো, মানে ট্যাক্সের ইনকাম যাই আসবে না কেন সেখান থেকে 20,000 মাইনাস হয়ে যাবে। আমাদের ফাইনাল কন্ডিশনে ট্যাক্স আসছিল কত 12,500, তাহলে এই 12,500 ট্যাক্সটা পুরোপুরি মাফ হয়ে যাবে। এই 12,500 টাকা যেহেতু 20,000-এর ভেতরে, এই জন্য এই পুরোটাই ট্যাক্স মাফ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের ট্যাক্স কত আসবে? 0। আমাদেরকে এই 9 লাখে 0 টাকা মানে 1 টাকাও ট্যাক্স দেওয়া লাগবে না। যদি আমি এই এক্সেমশন ক্লেম না করতাম সেক্ষেত্রে আমাকে কত ট্যাক্স দিতে হতো? সেক্ষেত্রে যদি রিবেট 20,000 হতো তাহলে 25,000-এর ভেতর 20,000 টাকা রিবেট, মানে ফাইনাল ট্যাক্স অ্যামাউন্টের উপর সরকার আমাকে 20,000 টাকা ছাড় দিচ্ছে। সেক্ষেত্রে আমাকে কত? সেক্ষেত্রে আমাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে ফাইনালি ট্যাক্স অ্যামাউন্ট। এবার আমি যদি ডিডাকশনও ক্লেম না করি সেক্ষেত্রে আমার ট্যাক্স আসছিল কত? 40,000। এবার এখান থেকে সরকার যদি আমাকে 20,000 টাকা রিবেট দেয় সেক্ষেত্রে আমাকে কত দিতে হবে? ফাইনালি 20,000 টাকা ট্যাক্স হিসাবে দিতে হবে। তো কি কি বললাম? ট্যাক্স ডিডাকশনটা বুঝলাম, ট্যাক্স এক্সেমশন বুঝলাম, ট্যাক্স রিবেট বুঝলাম, আর এর আগে ট্যাক্স স্ল্যাবটাও বুঝলাম, আর এর মাঝখানে ট্যাক্সেবল অ্যামাউন্ট বলেছি, তো ট্যাক্সেবল অ্যামাউন্ট বা ট্যাক্সেবল ইনকাম এটাও বুঝলাম। এইবার আমি বা অন্য কোনো একজন ব্যক্তি সরকারকে ইনকাম ট্যাক্স জমা দেবে কিভাবে? এর জন্য ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট আছে অর্থাৎ incometax.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে প্যান কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করতে হয়। লগ ইন করার পর আমাকে কিছু অপশন চুজ করতে দেয়, যেমন ITR 1, 2, 3, 4, এর ভেতর কোনটার মাধ্যমে আমি আমার ইনকাম ট্যাক্স জমা দিতে চাই। এবার আমি এর ভেতর থেকে কোনটার মাধ্যমে আমার ট্যাক্স জমা দেব সেটা আমার বিভিন্ন টাইপের ইনকামের উপর নির্ভর করে। এক্ষেত্রে সরকার আমাকে কিছু স্পেসিফিক পয়েন্ট বলে দেয় যে আমার যদি এই জায়গা থেকে ইনকাম হয় তাহলে সেই হিসাবে ITR 1, 2, 3 বা 4 এর মাধ্যমে আমাকে ট্যাক্স জমা দিতে হবে। তো ইনকামের ওই জায়গাগুলো কি কি আমি এখানে পয়েন্ট করে লিখেছি। প্রথমে লিখেছি স্যালারি অথবা পেনশন। আমরা যারা বিভিন্ন জায়গাতে বিশেষ করে অর্গানাইজ সেক্টরে কাজ করি, যে সমস্ত ব্যক্তি অর্গানাইজ সেক্টরে কাজ করে তাদের মাসিক বেতন হয় অর্থাৎ স্যালারি হয়। আর যারা আগে কোনো কাজ করতো এখন রিটায়ার্ড হয়ে গেছে তারা এখন পেনশন পান। তো কোনো একজন ব্যক্তি সে যদি স্যালারি পায় বা সে যদি পেনশন পায়, সারা বছর ধরে তার যে ইনকাম সেটাকে একটা আলাদা ক্যাটাগরিতে রাখা হয় যে স্যালারি অথবা পেনশন থেকে ইনকাম। এবার আমার বিভিন্ন ইনকামের ভেতর আরেকটা সোর্স হলো ব্যাংকে ইন্টারেস্ট জমা হওয়া। আমাদের প্রত্যেকেরই ব্যাংকে কিছু না কিছু অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্টের উপর সারা বছর ধরে ব্যাংক একটা নির্দিষ্ট ইন্টারেস্ট দেয়। তো বছরের মাথায় গিয়ে ওই ইন্টারেস্ট আমার অ্যাকাউন্টে জমা হওয়া অথবা পোস্ট অফিসেও এইরকম ইন্টারেস্ট জমা হয়। লোকের ফিক্সড ডিপোজিট করা থাকে, সেই ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট থেকে প্রত্যেক বছর ইন্টারেস্ট নিজের অ্যাকাউন্টে আসে। তো বিভিন্ন জায়গা থেকে হোক না কেন ব্যাংকে বা পোস্ট অফিসে আমার অ্যাকাউন্টে ইন্টারেস্ট জেনারেট হচ্ছে অর্থাৎ সুদ আসছে, সেইটা একটা আলাদা টাইপের ইনকাম হিসাবে সরকার আমাকে বলে দেয়। এছাড়া আর কোথা থেকে ইনকাম হতে পারে? রেন্টাল ইনকাম হতে পারে। আমার হয়তো কোনো একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি আমি কাউকে ভাড়ায় খাটাচ্ছি, তাহলে ওই ভাড়া বাবদ আমার যে ইনকাম হয় সেটাকে একটা আলাদা ক্যাটাগরিতে রাখা হয় রেন্টাল ইনকাম বলে। এরপর ডিভিডেন্ডস ফ্রম শেয়ার। আমার যদি কোনো কোম্পানির শেয়ার কেনা থাকে তাহলে ওই কোম্পানির প্রফিট হলে সেই প্রফিটের থেকে কিছু পরিমাণ অংশ আমি পাই, তো প্রফিটের ওই অংশটাকে বলা হয় ডিভিডেন্ডস। এই ডিভিডেন্ড হিসাবে পুরো বছরে আমার কিছু আয় হতে পারে। এরপর ক্যাপিটাল গেইন হতে পারে। ক্যাপিটাল গেইন মানে কি? আমার কোনো প্রপার্টি হলো, সেই প্রপার্টি আমি বেচে দিয়ে আমার কিছু লাভ হলো, সেই লাভটাকে বলে ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইনের মাধ্যমে আমার সারা বছর ধরে বিভিন্ন ইনকাম হতে পারে। ক্যাপিটাল গেইন সম্পর্কে ডিটেলসে এর আগের এই ভিডিওতে আমরা ডিসকাস করেছি, ওইটা দেখতে পারো। এরপর আর কি হতে পারে? এগ্রিকালচারাল ইনকাম হতে পারে। আমার চাষবাসের জায়গা থেকে ইনকাম হতে পারে। চাষবাস রিলেটেড ইনকাম হলে সেটাকে আমাকে আলাদা করে পয়েন্ট আউট করে রাখতে হবে। এই যে যতগুলো ইনকামের কথা বলছি, আমার যদি বিভিন্ন দিক থেকে ইনকাম হয় এইগুলোকে আলাদা আলাদা ভাবে পয়েন্ট আউট করে রাখ। এরপর ডাইরেক্টর অফ এ কোম্পানি, এই পয়েন্টটা লেখা রয়েছে। এই যে স্যালারি আর পেনশনের কথা বললাম, স্যালারি কারা পায়? স্যালারি কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশন বা কোনো ইনস্টিটিউটের একজন এমপ্লয়ি বা একজন চাকরিজীবী পায়। এখন কোম্পানিতে একটা উপরের দিকে পোস্ট রয়েছে ডাইরেক্টর পোস্ট। কোনো ব্যক্তি যদি ডাইরেক্টর পোস্টে কাজ করে সেও কিন্তু স্যালারির বেসিসেই কাজ করে, কিন্তু তার ইনকামকে আমি আলাদা করে একটা পয়েন্টে নোট করে রেখেছি। সরকার এই ডাইরেক্টর পোস্টে থাকা ইনকামটাকে আলাদা করে নোট করে রাখতে বলে। নর্মালি এই বিভিন্ন দিক থেকে আমাদের ইনকাম হয়। এছাড়া আমার ফরেন ইনকাম থাকতে পারে। আমার হয়তো বিদেশে কোনো প্রপার্টি আছে, সেই প্রপার্টি থেকে আমার ইনকাম হচ্ছে। এছাড়া আমার ইনকাম কি হতে পারে? স্যালারি আর পেনশন। স্যালারি তো আর সবাই পায় না, সবাই তো আর চাকরি করে না, কেউ কেউ ব্যবসাও করে। তো যারা ব্যবসা করে তাদের ইনকামকে বলা হয় বিজনেস ইনকাম। ফলে আমার ইনকাম বিজনেস থেকে হতে পারে, এই জন্য লিখেছে বিজনেস ইনকাম। নর্মালি এই বিভিন্ন দিক থেকে আমার ইনকাম হয়। এছাড়াও আরো যে বিভিন্ন দিক থেকে ইনকাম হতে পারে সেগুলোকে ইনকাম ফ্রম আদার সোর্স এই ক্যাটাগরি
ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়। ধরলাম আমার কোনো একটা ইনকাম যেটা 1 থেকে 9 এর ভেতর কোনো ক্যাটাগরিতে পড়ছে না, সেক্ষেত্রে সেটা আমি এই 10 নম্বর ক্যাটাগরিতে ফেলে দেবো। যেমন কি হয়, আমি হয়তো কারোর কাছ থেকে কোনো গিফট পেলাম, তাহলে গিফট হিসাবে আমার যে অ্যামাউন্ট আমি পেলাম সেটাকে আমি ইনকাম ফ্রম আদার সোর্সে ফেলে দেবো। এখানে আমি স্যালারি পেনশনের কথা বললাম, এখানে বিজনেসের কথাও বললাম। সবাই তো আর চাকরি করে না, সবাই বিজনেস করে না, কেউ দিনমজুরি হিসাবে কাজ করে, কেউ হয়তো কোথাও মাসিক বেতনে কাজ করে। এখন মাসিক বেতনে কাজ করলে সেটা স্যালারির পার্ট হিসাবেই পড়ে, কিন্তু যারা কোনো আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, মানে ছোটখাটো একটা দোকানে হয়তো কাজ করে, তাহলে তাদের মাসের মাথায় যে ইনকাম হয়, যে আয় হয়, সেটাকে স্যালারির ভিতর কিন্তু ফেলা যায় না। তো ওই ধরনের ইনকামকে আমরা ডেলি অথবা মান্থলি ওয়েজ, মানে দৈনিক বা মাসিক মজুরি হিসাবে বেতন, এটা ধরতে পারি। তো ওই ইনকামটা আদার সোর্সের ভেতর পড়ে। এছাড়া কি হতে পারে, আমি হয়তো কোনো একটা রিয়েলিটি শোতে গেছি, সেখানে গিয়ে আমি কিছু প্রাইজ মানি পেয়েছি, তো সেই প্রাইজ মানিটা আমার আদার সোর্সের ভেতর পড়ে। আমি হয়তো কোথাও টুর্নামেন্ট খেলতে গেছি, সেই টুর্নামেন্টে আমি আমার পারফরমেন্সের জন্য বা আমার টিমের দিক থেকে আমি হয়তো কিছু পেমেন্ট পেয়েছি, সেটাকে আমি আদার সোর্সের ভেতর ফেলবো। এখানে একটা পয়েন্ট একটুখানি কনফিউশন হতে পারে, যে এই যারা ন্যাশনাল লেভেলে খেলে বা স্টেট লেভেলে খেলে, এরা খেলার থেকে যে পয়সা পায় সেটা তাহলে কিসের ভেতর ঢোকে? সেটা এই স্যালারি বা পেনশনের ভেতরেই ঢোকে। তো যাই হোক, আদার সোর্সের ভেতর কি কি বললাম, ডেইলি বা মান্থলি ওয়েজ, গিফট, প্রাইজ, উইনিং মানি, এইসব। এছাড়া আরো একটা জায়গা থেকে ইনকাম হয়, সেটা হলো লটারি। যারা অনলাইনে বা অফলাইনে লটারি কাটে এবং সেই লটারির থেকে যে অ্যামাউন্ট পায় সেটাকে একটা আলাদা ক্যাটাগরিতে ফেলা হয়। লটারি অনলাইন থেকে হোক বা দোকানে গিয়ে লটারি কেটে হোক, যে অ্যামাউন্ট পাবে সেটাকে এই লটারির একটা আলাদা সোর্স অফ ইনকামে আমরা ফেলি। এছাড়া বর্তমান সময়ে অনলাইন থেকে বিভিন্ন ইনকাম হয়, যেমন অনলাইন গেম খেলে বা অনলাইন বিভিন্ন ক্যাসিনো, গ্যাম্বলিং, এই সমস্ত জায়গা থেকে। তো অনলাইনে ওই সমস্ত জায়গার ইনকামও একটা আলাদা সোর্সের ভেতর ফেলা হয়। এবার এইখানে আরো একটা কনফিউশন আমাদের মনে থাকতে পারে, আশেপাশে প্রচুর ইউটিউবার দেখা যায়, তাদের যে ইনকাম হয় সেই ইনকামটা এর ভেতর কোন ক্যাটাগরিতে ফেলা হয়? তো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ফ্রিল্যান্সিং এর কাজ যারা করে, তাদের ইনকামকে এই বিজনেস ইনকামের ভেতর ফেলা হয়। তাহলে কোনো একজন ব্যক্তির কোন কোন জায়গা থেকে ইনকাম হতে পারে সেটা বুঝলাম। এবার এই বিভিন্ন দিক থেকে ইনকামের সাপেক্ষে কোন একজন ব্যক্তিকে কোন আইটিআর ফিল আপ করতে হবে, মানে আইটিআর 1 না 2 না 3 না 4, এর ভেতর কোন আইটিআর ফিল আপ করতে হবে তারও কিছু কন্ডিশন আছে। যেমন বলা আছে যে কারোর যদি স্যালারি বা পেনশন থেকে ইনকাম হয়, কারোর যদি শুধুমাত্র স্যালারি বা পেনশন থেকে ইনকাম হয়, সেক্ষেত্রে সে আইটিআর 1 ফিল আপ করে। এরপর কারোর যদি ইন্টারেস্ট আসে, কারোর ব্যাংকে যদি ইন্টারেস্ট আসে বা পোস্ট অফিসে যদি ইন্টারেস্ট জমা হয়, সেক্ষেত্রে সে যে আইটিআর ফিল আপ করে সেটা হলো আইটিআর 1। এবার এই দুটো জায়গা থেকে ইনকাম হোক বা না হোক, যদি রেন্টাল ইনকাম হয়, এই রেন্টাল ইনকামের ক্ষেত্রে দুটো কন্ডিশন আছে। রেন্টাল ইনকাম বলতে কি বোঝায়? আমি আমার প্রপার্টি ভাড়ায় খাটাচ্ছি। এবার আমার একটা বা একটার থেকে বেশি জায়গা এরকম থাকতে পারে যেগুলো আমি ভাড়ায় খাটাচ্ছি। যদি আমি একটা জায়গা ভাড়া খাটাই, তাহলে সেখান থেকে যা ইনকাম হবে তার জন্য আমাকে আইটিআর 1 ফিল আপ করতে হয়। এবার আমার যদি দুটো বা তার বেশি জায়গা থেকে রেন্টাল ইনকাম আসে, সেক্ষেত্রে আমাকে আইটিআর 2 ফিল আপ করতে হয়। আমার কাছে হয়তো 3টে ফ্ল্যাট আছে, এই 3টের ভেতর একটা ফ্ল্যাট আমি ভাড়ায় খাটিয়ে দিলাম, তাহলে ওই একটা ফ্ল্যাট থেকে আমার যে ইনকাম হবে তার জন্য আমি আইটিআর 1 ফিল আপ করবো। এবার ধরলাম আমি ওই 3টে ফ্ল্যাটই ভাড়ায় খাটিয়ে দিয়েছি, তাহলে আমার ভাড়ার ইনকাম আসছে কোথা থেকে? 3 জায়গা থেকে, সেক্ষেত্রে আমাকে আইটিআর 2 ফিল আপ করতে হবে। দুটো বা তার বেশি জায়গা থেকে যদি আমার রেন্টাল ইনকাম আসে, সেক্ষেত্রে আমাকে আইটিআর 2 ফিল আপ করতে হবে। এবার আমি এই 3টে কন্ডিশন দিয়ে একটা কম্বাইন্ড হিসাব বলি। আমি হয়তো এক জায়গা থেকে স্যালারি পাই, আমার ব্যাংকে কিছু পয়সা আছে, তার হিসাবে আমার ইন্টারেস্ট আসে, আর আমি ভাড়াতেও হয়তো একটা জায়গা খাটাই, সেই জায়গা থেকে আমার একটাই ইনকাম আসে, তাহলে স্যালারি আসে, ইন্টারেস্ট আসে, আর একটা প্রপার্টি থেকে রেন্টাল ইনকাম আসে, সেক্ষেত্রে আমাকে আইটিআর 1 ফিল আপ করতে হবে। এবার যদি কন্ডিশন এরকম হয় যে আমার স্যালারি আসছে, ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে, আর হয়তো 3টে প্রপার্টি থেকে আমার রেন্টাল ইনকাম আসছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে আইটিআর 2 ফিল আপ করতে হবে। আইটিআর ফিল আপের ওই অপশনটা এইরকম ভাবে হয়। এরপরের পয়েন্ট বলেছে ডিভিডেন্ডস ফ্রম শেয়ার। কোম্পানির প্রফিট থেকে আমার ইনকাম হচ্ছে, সেটাই কি? সেটাই হলো ডিভিডেন্ড। এবার এই কোম্পানি দুই রকমের হতে পারে, লিস্টেড কোম্পানি আর আনলিস্টেড কোম্পানি। এই ব্যাপারটা কি? স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যে সমস্ত কোম্পানির নাম দেখা যায় সেগুলোকে বলা হয় লিস্টেড কোম্পানি, আর শেয়ার মার্কেটে যে সমস্ত কোম্পানি থাকে না সেগুলোকে বলে আনলিস্টেড কোম্পানি। এখন যে সমস্ত কোম্পানি শেয়ার মার্কেটে রয়েছে, অর্থাৎ ওই লিস্টেড কোম্পানিগুলোর শেয়ার যদি আমার থাকে আর সেই কোম্পানির ডিভিডেন্ড যদি আমি পাই, সেক্ষেত্রে আমাকে আইটিআর 1 ফিল আপ করতে হবে। আর যদি কোনো আনলিস্টেড কোম্পানির শেয়ার আমার কেনা থাকে, সেই শেয়ার থেকে যদি আমি ডিভিডেন্ড পাই, সেক্ষেত্রে আমার আইটিআর 2। লিস্টেড কোম্পানির ডিভিডেন্ড পেলে আইটিআর 1, আনলিস্টেড কোম্পানির ডিভিডেন্ড পেলে আইটিআর 2। এরপরে একটা ইনকাম আছে ক্যাপিটাল গেন। এবার এই ক্যাপিটাল গেনের হিসাবটাকে দুই ভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে শেয়ার মার্কেটের মাধ্যমে আমার ক্যাপিটাল গেইন হতে পারে, অথবা শেয়ার মার্কেট ছাড়া অন্য কোনো ভাবে আমার ক্যাপিটাল গেইন হতে পারে। অন্যভাবে বলতে কি হয়, আমার কোনো প্রপার্টি, জমি, সোনা, কোনো পেন্টিংস, কোনো স্কাল্পচার, এই সমস্ত জিনিস বিক্রির মাধ্যমে আমার হয়তো ক্যাপিটাল গেইন হলো, সেটাকে আদার্স ক্যাটাগরিতে ফেলা হয়। শেয়ার মার্কেটের থেকে একটা ক্যাপিটাল গেইন হয় আর আদার্স ক্যাটাগরি থেকে একটা ক্যাপিটাল গেইন হয়। তো শেয়ার ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে যদি আমার ক্যাপিটাল গেইন হয়, সেক্ষেত্রে আমাকে ITR 2 ফিল আপ করতে হয়। ক্যাপিটাল গেইনের ভেতর আবার দুই রকম থাকে, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর একটা লং টার্ম ক্যাপিটাল গেইন। এই সবই আমরা এর আগের এই ভিডিওতে বলে দিয়েছি। তো আদার্স জায়গা থেকে ক্যাপিটাল গেইন যাই হোক না কেন, শর্ট টার্ম হোক লং টার্ম হোক, যাই হোক না কেন, তার জন্য আমাকে ITR 2 ফিল আপ করতে হয়। এবার শেয়ারের ক্ষেত্রে আবার বিভিন্ন কন্ডিশন আছে। শেয়ার মার্কেটে যদি আমার ক্যাপিটাল গেইন শর্ট টার্মের জন্য হয়, সেক্ষেত্রে আমাকে ITR 2 ফিল আপ করতে হয়। শর্ট টার্মে ক্যাপিটাল গেইন হলে, শেয়ার মার্কেটে শর্ট টার্মে ক্যাপিটাল গেইন হলে ITR 2। আর লং টার্মের ক্ষেত্রেও আবারও একটা কন্ডিশন আছে। লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে যদি 1,25,000 থেকে কম গেইন হয়, সেক্ষেত্রে আমাকে ITR 1 ফিল আপ করতে হয়। আর যদি 1,25,000 বেশি হয়, সেক্ষেত্রে ITR 2। তো ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ভেতরে এই সমস্ত জিনিস আমাদের লাগবেও না, শুধু আছে সেই হিসাবে আমি বলে দিলাম। এরপর আছে এগ্রিকালচারাল ইনকাম। আমার এই সমস্ত ইনকাম হোক বা না হোক, এর সাথে সাথে যদি আমার এগ্রিকালচারাল ইনকাম হয়, আর এই এগ্রিকালচারাল ইনকামও সারা বছর ধরে যদি আমার 5,000 টাকার কম ইনকাম হয়, সেক্ষেত্রে ITR 1 ফিল আপ করতে হবে। আর যদি 5,000 টাকার বেশি ইনকাম হয়, সেক্ষেত্রে ITR 2। কি বললাম, চাষবাস বা এগ্রিকালচার থেকে ইনকাম যদি আমার সারা বছরে 5,000 টাকার কম হয়, সেক্ষেত্রে ITR 1, 5,000 টাকার বেশি হলে ITR 2। এরপরে আছে ডাইরেক্টর অফ এ কোম্পানি। আমি স্যালারির ক্ষেত্রে কি বলেছিলাম, ITR 1 ফিল আপ করতে হবে। কিন্তু আমি যদি কোনো কোম্পানির ডাইরেক্টর হই, সেই ডাইরেক্টর পোস্টে থেকে আমি যদি স্যালারি পাই, সেক্ষেত্রে আমাকে আর ITR 1 ফিল আপ করলে হবে না, সেক্ষেত্রে আমাকে সবসময় ITR 2 ফিল আপ করতে হবে। আমি যদি কোনো কোম্পানির ডাইরেক্টর হই, সেক্ষেত্রে আমাকে ITR 2 ফিল আপ করতে হবে। এরপর আমার যদি বিদেশ থেকে কোনো ইনকাম থাকে, মানে ফরেন ইনকাম যদি থাকে, সেক্ষেত্রেও আমাকে ITR 2 ফিল আপ করতে হবে। এরপরে আছে বিজনেস ইনকাম। বিজনেস ইনকামের ভেতরে আবার দুই রকম কন্ডিশন থাকে। একটা হলো বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করা, আর আরেকটা হলো বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন না করা। নতুন একটা শব্দ শুনলাম, বুকস অফ অ্যাকাউন্ট। এই বুকস অফ অ্যাকাউন্টের একটা লম্বা ডেফিনেশন আছে, অত কিছুতে আমরা যাচ্ছি না। একদম সহজ ভাষায় বুকস অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে হিসাব নিকাশ মেনটেন করা। আমি আমার ব্যবসাতে হিসাব নিকাশ মেনটেন করছি, তার মানে আমি আমার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করছি। আমি আমার কোনো হিসাব রাখছি না, নর্মালি আমার ব্যবসা চালিয়ে যাচ্ছি, তার মানে হলো যে আমি আমার ব্যবসায় বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করছি না। এবার এই বিজনেস ইনকামের জন্য ITR 3 অথবা ITR 4। আমি যদি আমার ব্যবসাতে বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করি, সেক্ষেত্রে আমাকে ITR 3 ফিল আপ করতে হয়। যদি বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন না করি, সেক্ষেত্রে ITR 4। কি বললাম, আমার ব্যবসাতে যদি বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন হয়, মানে হিসাব নিকাশ যদি মেনটেন হয়, সেক্ষেত্রে ITR 3। আর যদি হিসাব নিকাশ মেনটেন না হয়, বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন না হয়, সেক্ষেত্রে ITR 4। এইবার এইখানে আরেকটা এক্সট্রা কন্ডিশন থাকে। এই বুকস অফ অ্যাকাউন্টের ভেতর আমরা ওই যে বলেছিলাম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই সব চলে আসে। এর পাশাপাশি এই বিজনেস ইনকাম যদি আমার বছরে 50 লাখের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাকে বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতেই হবে। এখানে বিজনেস ইনকাম বলতে বোঝায় বিজনেস প্রফিট। বিজনেসে দুটো টার্ম থাকে, একটা হলো টার্নওভার আর একটা হলো প্রফিট। টার্নওভার বলতে বোঝায় একটা বিজনেস বা একটা ব্যবসাতে সারা বছর ধরে টোটাল কত আসলো, মানে টোটাল কত ইনকাম হলো। একটা ব্যবসাতে সারা বছর ধরে টোটাল যত ইনকাম হয়, সেটাকে বলা হয় ব্যবসার টার্নওভার বা বিজনেসের টার্নওভার। এবার ওই যে অ্যামাউন্টটা এসছে, তার ভেতর থেকে ওই বিজনেসে কিছু খরচ হয়, সেই খরচ বা এক্সপেন্সটাকে বাদ দিলে যে লাভটুকু পড়ে থাকে, ব্যবসায় যে লাভটা পড়ে থাকে, সেটাকে বলে বিজনেস প্রফিট। ওই বিজনেস প্রফিটটাকেই বলে বিজনেস ইনকাম। তো কোনো একটা ব্যবসার প্রফিট বা বিজনেস ইনকাম যদি 50 লাখ টাকার কম হয়, সেক্ষেত্রে আমি বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করলে ITR 3, বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন না করলে ITR 4। কিন্তু আমার এই বিজনেস ইনকাম বা বিজনেস প্রফিট যদি 50 লাখের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমি আর ITR 4 ফিল আপ করতে পারবো না, আমাকে ITR 3 ফিল আপ করতে হবে। মানে আমাকে বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতেই হবে। তো এই ব্যবসার ইনকামটা গেল। এবার এই ব্যবসার ইনকামটা ছোটখাটো ব্যবসার ক্ষেত্রে, বড় বড় যে সমস্ত ব্যবসা, সেগুলো আর 3, 4 আসে না, সেগুলো 5, 6, 7 চলে আসে। তো আসছে সেগুলো এক এক করে। এবার এই ইনকাম ফ্রম আদার সোর্সের ভেতর আমি দুটো ক্যাটাগরি করে লিখেছি। যেমন ডেলি বা মান্থলি ওয়েজ, গিফট, প্রাইজ, উইনিং, এই সমস্ত জায়গা থেকে যদি ইনকাম হয়, সেক্ষেত্রে আমাকে ITR 1 ফিল আপ করলে হয়ে যাবে। কিন্তু লটারি বা অনলাইন গেম থেকে যদি আমার ইনকাম হয়, সেক্ষেত্রে আমাকে ITR 2 ফিল আপ করতে হয়। তো কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে এই বিভিন্ন টাইপের ইনকামের জন্য বিভিন্ন ITR ফাইল করা হয়। এইটা আশা করি বোঝা গেল। চাইলে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে বাকিটা বলছি। এবার কোন একজন ব্যক্তি কিভাবে ইনকাম ট্যাক্স জমা দেয়, সেটা তো বুঝলাম। কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো একজন ব্যক্তি ছাড়া আরো অনেকে আছে যারা ভারতে ইনকাম ট্যাক্স দেয়। যেমন আমাদের আশেপাশে যত ক্লাব বা সোসাইটি দেখি, যত অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন দেখি, বা কোনো অর্গানাইজেশন, কোনো ইউনিভার্সিটি, এরা প্রত্যেকেই ভারত সরকারকে ইনকাম ট্যাক্স জমা দেয়। তো
ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি ছাড়া আর কারা কারা ভারতে ইনকাম ট্যাক্স জমা দেয় তার একটা লিস্ট আমি এইখানে লিখেছি। এবার এই বিষয়টা একটুখানি বুঝিয়ে বলি। ইন্ডিভিজুয়াল মানে কোনো একজন ব্যক্তি, সে কিভাবে দেয় সেটা তো বুঝলাম। এরপরে 2 নম্বর পয়েন্টে লিখেছি এনআরআই অর্থাৎ নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতীয় যে সমস্ত ব্যক্তি ভারতের বাইরে থাকে, মানে ভারতের বাইরে কাজে যায়, তারাও তাদের ইনকামের ওপর ভারতে ইনকাম ট্যাক্স দেয়। এছাড়া একটা পয়েন্ট লিখেছি HUF অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। এই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এর কনসেপ্টটা অনেক বড়, সেদিকে আমরা আর গেলাম না। খুব সহজ ভাষায় হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলতে বোঝায় এই যে বিভিন্ন ফ্যামিলি বিজনেস যেগুলো হয়, সেই বিজনেসের মালিকানা অধিকার কোনো একজন ব্যক্তির কাছে থাকে না, একটা ফ্যামিলির কাছে থাকে। তো ওই ফ্যামিলিগুলোকে বলা হয় হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। এমন কিছু বিজনেস বা কিছু কাজ রয়েছে যেগুলোর মালিকানা অধিকার কোনো ফ্যামিলির কাছে, সেই ফ্যামিলিগুলোকেই বলা হবে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। ওই বিজনেস বা ওই কাজের ক্ষেত্রে ইনকাম ওই ফ্যামিলির হিসাবে হয়। ওই ফ্যামিলিতে যে সমস্ত মেম্বাররা রয়েছে, ওই মেম্বারদের আলাদা করে ইনকামের কোনো প্রয়োজন হয় না। ট্যাক্স ভরার সময় ওই ফ্যামিলির নামে একটা কমন ট্যাক্স ভরা হয়। প্রত্যেকে যে মেম্বার রয়েছে তাদের কিন্তু আলাদা করে ট্যাক্স ভরতে হয় না। মেইনলি এটাই হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কনসেপ্ট। এরপর 4 নম্বরে লিখেছি ফার্ম। এইখানে আমরা 4 থেকে 14 পর্যন্ত একটা লাল দাগ দিয়ে রেখেছি, এটা আমি পরে আসছি একটুখানি। তো 4 নম্বরে কি লিখেছি? ফার্ম। ফার্ম বলতে বোঝায় পার্টনারশিপ ফার্ম। আমি বা অন্য কোনো ব্যক্তি একসাথে 4-5 জন ব্যক্তি মিলে একটা পার্টনারশিপে কোনো ব্যবসা করতে পারি, বা বিভিন্ন কোম্পানি একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে মিশে পার্টনারশিপে নতুন কোনো ব্যবসা করতে পারে, সেইগুলোকে বলা হয় ফার্ম বা পার্টনারশিপ ফার্ম। এরপরে একটা পয়েন্ট লিখেছি LLP। LLPর পুরো নাম হলো লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ ফার্ম। ওই যে পার্টনারশিপ ফার্মের কথা বললাম, তারই একটা স্পেশাল টাইপ হলো এই LLP বা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ ফার্ম। নর্মাল ফার্ম বা নর্মাল পার্টনারশিপ ফার্ম একটা লং টার্মের জন্য ব্যবহার হয়, আর LLP গুলো শর্ট টার্মের বা স্পেসিফিক কোনো কাজের জন্য তৈরি হয়। আমি কিছু LLP এর নাম বলি, তাহলে হয়তো তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। খৈতান কোম্পানির আমরা নাম শুনেছি, খৈতান অ্যান্ড কোঅপারেশন, এটা একটা LLP ফার্ম। এছাড়া RSM ইন্টারন্যাশনাল বলে একটা LLP ফার্ম রয়েছে। তো LLPর ব্যাপারটা গেল। এরপরে রয়েছে AOP। AOP এর পুরো নাম হলো অ্যাসোসিয়েশন অফ পার্সন। আমাদের আশেপাশে যত আমরা ইউনিয়ন, অ্যাসোসিয়েশন, বোর্ড, কাউন্সিল এইগুলো যেগুলো দেখা যায়, সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, এইগুলো সবই অ্যাসোসিয়েশন অফ পার্সন। আমি কিছু এক্সাম্পল দিই। আমাদের আশেপাশে যে সমস্ত বাস ইউনিয়ন বা অটো ইউনিয়ন যেগুলো গভর্নমেন্টের কাছে রেজিস্টার্ড করা, এছাড়া দেখা যায় যে বিভিন্ন অফিস চত্বরে ওয়ার্কারদের নিজেদের একটা ইউনিয়ন থাকে, মানে সংগঠন থাকে। তো ওই সমস্ত ইউনিয়ন বা সংগঠন যেগুলো গভর্নমেন্টের কাছে রেজিস্টার্ড করা, সেগুলো ওই AOP হিসাবে কাজ করে। আমি 2-3টে অ্যাসোসিয়েশনের নাম বলি, যেমন বেঙ্গল হকার্স ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, নর্থ বেঙ্গলে ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়ন। এই সমস্ত ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন এগুলো সবই AOP। এছাড়া মাধ্যমিকের সময় আমরা খুব কমন একটা নাম শুনেছি, WBTA, ABTA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, এইগুলো সবই AOPর ভেতরে পড়ে। এছাড়া যত ট্রাভেল এজেন্সি রয়েছে যারা বিভিন্ন ট্যুর করায়, তারা ওই AOPর ভেতর পড়ে। তো AOPর বিষয়টা আশা করি একটু আধটু হলেও বোঝা গেছে। এরপর একটা পয়েন্ট আছে BOI, এটাকে বলা হয় বডি অফ ইন্ডিভিজুয়াল। বডি অফ ইন্ডিভিজুয়াল এই AOPর খুব ছোট একটা ফর্ম। আমরা হয়তো 2-3 জন ব্যক্তি মিলে কোনো একটা অর্গানাইজেশন চালাচ্ছি বা ছোটখাটো একটা ব্যবসা করছি, সেক্ষেত্রে ওই ব্যবসাটাকে বলা হয় BOI অর্থাৎ বডি অফ ইন্ডিভিজুয়াল। উদাহরণস্বরূপ ধরলাম যে আমরা 3 জন বন্ধু মিলে একটা জিম স্টার্ট করলাম। তো ওই জিমে আমার যে ইনকাম হবে, ওই জিমটাকে আমি বডি অফ ইন্ডিভিজুয়াল বলে দেখাতে পারি। বা আমরা 2-3 জন বন্ধু মিলে কোনো একটা রেস্টুরেন্ট হয়তো খুললাম, কোনো একটা পার্লার হয়তো খুললাম। এই সমস্ত যে ছোটখাটো ব্যবসাগুলো খোলা হয় 2-3 জন পার্টনার মিলে, সেইগুলোকে বলা হয় বডি অফ ইন্ডিভিজুয়াল। এরপর একটা পয়েন্ট আছে লোকাল অথরিটি। লোকাল অথরিটি বলতে লোকাল যে সমস্ত ক্লাব বা সোসাইটি, এইগুলোকে বোঝায়। এই প্রত্যেকেরই তাদের নিজেদের জায়গা থেকে কিছু না কিছু ইনকাম হয়, আর সেই ইনকামের ওপর সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হয়। তো যাই হোক, এরপরে কি আছে? AJP। AJP মানে হলো আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন, মানে কিছু কিছু ইনস্টিটিউট বা জায়গা রয়েছে যাদের নিজেদের দিক থেকে কিছুটা জুডিশিয়ারি পাওয়ার রয়েছে। আমি কিছু এক্সাম্পল দিই, তাহলে খুব ভালো বুঝতে পারবো। এই যে যত মন্দির মসজিদ দেখা যায়, সেগুলো সবই AJPর ভেতর পড়ে। এই যে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি রয়েছে, সেগুলো ওই AJPর ভেতর পড়ে। ইউনিভার্সিটির কথা যেমন বললাম, তার পাশাপাশি বোর্ড বা কাউন্সিল এগুলো ওই AJPর ভেতরে পড়ে। যেমন আমরা খুব কমন দুটো বোর্ডের নাম জানি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, মেকআউট, এইগুলো সবই আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন এই ক্যাটাগরিতে ফেলা হয়। এরপর একটা পয়েন্ট লিখেছি কোঅপারেটিভ সোসাইটি বা কোঅপারেটিভ ব্যাংক। এই কোঅপারেটিভ সোসাইটি বা কোঅপারেটিভ ব্যাংক, এটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। ব্যাংকিং সিস্টেম সম্পর্কে যখন আমরা বলেছি, তখন এই কোঅপারেটিভ ব্যাংক বা সোসাইটি সম্পর্কে সমস্ত কিছু বলে দিচ্ছি ডিটেলসে, এই ভিডিওটায় দেখতে পারো। এরপর পয়েন্ট লিখেছি কোম্পানি। কোম্পানি বলতে লিমিটেড কোম্পানি,
প্রাইভেট লিমিটেড কোম্পানি, 1% কোম্পানি, সেকশন 8 কোম্পানি, সেই সমস্ত কোম্পানিকে বোঝায়। ভারতে যত বড় বড় কোম্পানি আছে সবগুলোকে নিয়ে একসাথে কোম্পানির ভিতর ফেলা হয়। এরপরে পয়েন্ট লিখেছি এনজিও আর চ্যারিটেবল ট্রাস্ট। এই আমাদের আশেপাশে যত ট্রাস্ট দেখা যায়, সে বৃদ্ধাশ্রম হোক, অনাথ আশ্রম হোক, গোশালা হোক, এই সবগুলোরই কিছু না কিছু আয় হয়। এই যে আমি এখানে যে পয়েন্টগুলো লিখেছি 1 থেকে 14 পর্যন্ত, 14তে লিখেছি আদার্স, এই 1 থেকে 13 পর্যন্ত যেগুলো বলেছি সেগুলো ছাড়া যদি কোনো কিছু বাদ যায় সেইগুলো এই আদার্সের ভেতর পড়ে। তো এই প্রত্যেকেই ভারতের ভেতরে থেকে কিছু না কিছু ইনকাম করে, আর তাদের ইনকামের কিছুটা অংশ সরকারকে ট্যাক্স হিসেবে দিয়ে দেয়। এর ভেতর ইন্ডিভিজুয়াল কিভাবে ট্যাক্স দেয় সেটা তো আমি বললাম। এরপর এনআরআই আর এইচইউএফ, এনআরআই আর এইচইউএফ যখন তাদের ট্যাক্স দেবে তখন সেই ট্যাক্সটা আইটিআর 2 এটা ফাইল করে দেয়। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আইটিআর 1, 2, 3, 4 বিভিন্ন কন্ডিশনে এই বিভিন্ন আইটিআর ফাইল করে ট্যাক্স জমা দিতে হয়। কিন্তু এনআরআই আর এইচইউএফ এদের ক্ষেত্রে আইটিআর 2 ফাইল করেই দিতে হয়। তবে এখানেও আরেকটু ছোট্ট কন্ডিশন থাকে। এনআরআই বা এইচইউএফ এদের যদি বিজনেস ইনকাম হয় সেক্ষেত্রে তাদেরকে 3 অথবা 4 ফাইল করতে হয়। কিন্তু বিজনেস ইনকাম ছাড়া অন্য যে কোনো টাইপের ইনকাম হলে এনআরআই আর এইচইউএফ এদেরকে আইটিআর 2 ফাইল করতে হয়। তো 1 থেকে 3 নম্বর পর্যন্ত গেল। এবার এই 4 থেকে 14 নম্বর পর্যন্ত যেগুলো আছে এদের ইনকাম এর ভেতর যেখান থেকেই হোক না কেন তারা কিন্তু আর আইটিআর 1, 2, 3, 4 এর ভেতর পড়ে না। তারা ইনকাম ট্যাক্স দিতে গেলে আইটিআর 5, 6 অথবা 7 এইগুলোর যে কোনো একটা ফাইল করে। এই যে আমি এতগুলোর নাম লিখেছি এই সবগুলোকে একসাথে মিলে বলা হয় পার্সন। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সরকারের ভাষায় এই যারা ইনকাম করে এদেরকে বলা হয় পার্সন। পার্সনের ভেতর এই 14 টাইপের পার্সন হয়। এর ভেতর 4 থেকে 14 নম্বর পর্যন্ত যে সমস্ত পার্সন রয়েছে তারা যখন ইনকাম ট্যাক্স ফাইল করে সেটা আইদার আইটিআর 5 অথবা 6 অথবা 7 ফাইল করতে হয়। এর ভেতরেও ক্যাটাগরি আছে। এই 4 থেকে 10 নম্বর পর্যন্ত যে সমস্ত পার্সন রয়েছে, 4 থেকে 10 নম্বর পর্যন্ত যে সমস্ত পার্সন রয়েছে তাদেরকে ফাইল করতে হয় আইটিআর 5। 11 নম্বরে যে রয়েছে অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে ফাইল করতে হয় আইটিআর 6। আর 12 থেকে 14 নম্বর পর্যন্ত যারা রয়েছে তাদেরকে আইটিআর 7 ফাইল করতে হয়। 4 থেকে 14 পর্যন্ত যে সমস্ত পার্সন রয়েছে তাদের ইনকাম যেখান থেকেই হোক না কেন, এইরকম বিভিন্ন জায়গা থেকে যাই ইনকাম হোক না কেন তাদেরকে এইভাবে ফাইল করতে হয়। 4 থেকে 10 নম্বর পর্যন্ত মানে ফার্ম, এলএলপি, এওপি, বিওআই, লোকাল অথরিটি, এজেপি, কোঅপারেটিভ সোসাইটি এরা তাদের ইনকামের উপর ট্যাক্স দেওয়ার জন্য আইটিআর 5 ফাইল করে। কোম্পানি তার ইনকামের উপর ট্যাক্স দেওয়ার জন্য আইটিআর 6 ফাইল করে। আর এনজিও বা চ্যারিটেবল ট্রাস্ট যারা আছে তারা আইটিআর 7 ফাইল করে। এইবার এইখানে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই। এই আইটিআর 1, 2, 3, 4 এর মাধ্যমে যারা ট্যাক্স দেয় সরকার এই কালেক্ট হওয়া ট্যাক্সটাকে বলে ইনকাম ট্যাক্স। আর 5, 6, 7 অর্থাৎ আইটিআর 5, 6, 7 এর মাধ্যমে যারা ট্যাক্স দেয় সরকার এই ট্যাক্সটাকে বলে কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স আলাদা করে কোনো ট্যাক্স না। এই যে আমি আলাদা মার্কিং করে রেখেছি এই সমস্ত পার্সন এরা সরকারকে যে ট্যাক্সটা দেয় সেটাকেই বলে কর্পোরেট ট্যাক্স। এবার এইখানে আরো একটু বিষয় বলি। আমাদের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা যে ইনকামটা করছিলাম সেখানে টোটাল ইনকামকে বলা হয় গ্রস ইনকাম। এই গ্রস ইনকামের থেকে আমি যদি আমার ডিডাকশন বাদ দিয়ে দিই বা আমার এক্সেমশন বাদ দিয়ে দিই তাহলে ফাইনাল যে অ্যামাউন্টটা পড়ে থাকে সেটাকে বলা হয় ট্যাক্সেবল ইনকাম। এবার যে সমস্ত কোম্পানি রয়েছে মানে এই যে আমি লাল মার্কিং করেছি এর ভেতর যে সমস্ত পার্সেন্টরা রয়েছে এদের সারা বছর ধরে যে ইনকাম হয় সেটাকেও গ্রস ইনকামই বলা হয়। তাদের ওই গ্রস ইনকাম থেকে তারাও যদি এক্সেমশন বা ডিডাকশন এগুলো বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে যে অ্যামাউন্ট পাওয়া যায় সেই অ্যামাউন্টের উপর তারা সরকারকে ট্যাক্স দেয়। এবার এই যে অ্যামাউন্টটা পড়ে থাকলো এই অ্যামাউন্টটাকে এদের ক্ষেত্রে আর ট্যাক্সেবল ইনকাম না বলে বলা হয় অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম। এই সমস্ত পার্সনের ক্ষেত্রে যে ট্যাক্সেবল ইনকাম সেটাকে আলাদা একটা নাম দেওয়া হয়, সেটা কি অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম। তো অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম এটা বুঝলাম। আর আইটিআর 1 থেকে 7 পর্যন্ত কারা ফাইল করবে সেটাও বুঝলাম, এই যে টিক দিয়েছি। এবার এরপরে আরো বিভিন্ন পয়েন্ট রয়েছে যেমন সেস, সারচার্জ, টিডিএস, ফাইন্যান্সিয়াল ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, এইগুলো কি এটা পরের ভিডিওতে গিয়ে বলবো। আর শেষে আমি এই কর্পোরেট ট্যাক্স বলে শেষ করলাম। এই কর্পোরেট ট্যাক্সের ভেতরেও বিভিন্ন রকম ছোটখাটো বিষয় আছে, সেটা আজকে আর বলছি না, সেটা পরের ক্লাসে গিয়ে বলবো। পরের ক্লাসে ওই কর্পোরেট ট্যাক্সের সাথে এই যে বাকি বিষয়গুলো রইলো অর্থাৎ সেস, সারচার্জ, টিডিএস এইগুলো সব কভার করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ইনকাম ট্যাক্সের এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এর পরেও যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে কমেন্ট করো, বুঝিয়ে দেবো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে কর্পোরেট ট্যাক্স নিয়ে।